হাজার হাজার বছর আগে বিলুপ্ত একটি প্রাণী, যার গর্জনে জঙ্গল কাঁপত, যার নাম শুনলে মানুষের হৃৎপিণ্ড থমকে যেত, ডায়ার উল্ফ। কিন্তু বিশ্বাস করুন বা নাই করুন, 2025 সালে বিজ্ঞানীরা এই দানবীয় নেকড়েকে ফিরিয়ে এনেছেন। কিভাবে? এটা কি সত্যি ডায়ার উল্ফ, নাকি বিজ্ঞানের একটি বিপজ্জনক খেলা? আজকে ভিডিওটিতে আমরা খুলব এই রহস্যের সবচেয়ে চমকপ্রদ সত্য। প্রথমে জেনে নিই এই ডায়ার উল্ফ আসলে কি। প্রায় 12,500 বছর আগে উত্তর আমেরিকার জঙ্গলে রাজত্ব করতে বিশাল নেকড়ে। এরা ছিল সাধারণ নেকড়ের চেয়ে অনেক বড়, ওজন প্রায় 150 পাউন্ড। এদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে হাড় ভেঙে ফেলতে পারত। আর তাদের দলবদ্ধ শিকারের কৌশল, সেটা ছিল মৃত্যুর নিশ্চিত ফাঁদ। গেম অফ থ্রোনস দেখেছেন? স্টার্ক পরিবারের সে ভয়ঙ্কর নেকড়ে? হ্যাঁ, সেটাই ডায়ার উল্ফের অনুপ্রেরণা। কিন্তু বরফ যুগের শেষে এরা বিলুপ্ত হয়ে যায়। তবে 2025 সালে একটি সংস্থা কলোসাল বায়োসায়েন্স ঘোষণা দিল যে তারা ডায়ার উল্ফকে ফিরিয়ে এনেছে। কিন্তু কিভাবে? এটা কি সময় ভ্রমণ, টাইম ট্রাভেল, নাকি বিজ্ঞানের জাদু? চলুন দেখি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করা হলো। এই গল্পের নায়ক হলো কলোসাল বায়োসায়েন্স। এরা ব্যবহার করেছে বিজ্ঞানের সবচেয়ে আধুনিক হাতিয়ার CRISPR Cas9। এটা কি? এটা একটা জিন এডিটিং টুল, যেটা ডিএনএ নির্দিষ্ট অংশ কেটে বদলে দিতে পারে। কলোসাল 13,000 বছরের পুরনো ডায়ার উল্ফের দাঁত আর কানের হাত থেকে ডিএনএ বের করে, তারপর তুলনা করে ধূসর নেকড়ের মানে গ্রে উল্ফের ডিএনএর সঙ্গে। তারা খুঁজে পায় 14টি জিন, যেগুলো ডায়ার উল্ফকে এতটা ভয়ঙ্কর আর আলাদা করে তুলেছিল। এই জিনগুলির মধ্যে ছিল বড় আকারের জন্য LCORL জিন, ফ্যাকাশে পশমের জন্য CORIN জিন, আর মুখের গঠনের জন্য আরো কিছু জিন। তারপর কি করলো? গ্রে উল্ফের কোষে এই জিনগুলো ঢুকিয়ে দিল। এই কোষগুলোকে কুকুরের ডিম্বাণুতে প্রতিস্থাপন করে ভ্রূণ তৈরি করা হলো, আর সে ভ্রূণ বড় হলো সারোগেট কুকুরের গর্ভে। ফলাফল 2024 আর 2025 সালে জন্ম নিল 3টি শাবক, রোমুলাস, রেমাস আর খালিসি। এই শাবকগুলো দেখতে ডায়ার উল্ফের মতোই, বড়, ফ্যাকাশে পশম, শক্তিশালী চোয়াল। কিন্তু এখানে গল্পের টুইস্টটা নেই। সবাই কি এদের ডায়ার উল্ফ বলে মানছে, নাকি এটা বিজ্ঞানের একটি বড় ধোঁকা, চমক? কলোসাল বলছে এরা ডায়ার উল্ফ, কিন্তু অনেক বিজ্ঞানী বলছেন 1 মিনিট, এরা তো গ্রে উল্ফ, শুধু জিন পরিবর্তন করা হয়েছে। ডক্টর জুলি মিচেন, একজন নেকড়ে গবেষক, বলেছেন এরা ডায়ার উল্ফ নয়, এরা ডিজাইনার নেকড়ে। কেন এই বিতর্ক? কারণ ডায়ার উল্ফ আর গ্রে উল্ফের জিনের মধ্যে লক্ষ লক্ষ পার্থক্য। কলোসাল মাত্র 20টি জিন বদলেছে। এটা কি যথেষ্ট? আর একটা সমস্যা, এই শাবকেরা বরফ যুগে জঙ্গলে নয়, ল্যাবে বড় হচ্ছে। তাহলে এরা কি সত্যি শিকারী ডায়ার উল্ফের মতো হবে? প্রশ্নটা এখানে। আরো বড় প্রশ্ন, এই নেকড়েরা কি প্রকৃতিতে টিকে থাকতে পারবে? বরফ যুগ চলে গেছে, জলবায়ু বদলে গেছে। যদি এদের ছেড়ে দেওয়া হয়, তবে কি এরা ধ্বংস ডেকে আনবে, নাকি এরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবে? আর নৈতিক প্রশ্ন, যদি প্রযুক্তি ভুল হাতে পড়ে, তবে কি আমরা সৃষ্টি করবো একটা দানব? বিতর্ক থাকলেও এই প্রযুক্তির সম্ভাবনা অসীম। কলোসাল এখন ম্যামথ, ডোডো, এমনকি তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। আরো বড় কথা, এই প্রযুক্তি বাঁচাতে পারে বিলুপ্তপ্রায় প্রজাতি, যেমন রেড উল্ফ। কলোসাল ইতিমধ্যে 4টি রেড উল্ফ ক্লোন করেছে। এটা কি জীববৈচিত্র্যের জন্য নতুন যুগের শুরু, নাকি একটা বিপদের সংকেত? একটা কথা নিশ্চিত, ডায়ার উল্ফের এই পুনর্জন্ম আমাদের দেখিয়েছে যে বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু এই ক্ষমতার সঙ্গে আসে বিশাল দায়িত্ব। আমরা কোন পথে যাব? প্রকৃতির পুনর্জন্ম, নাকি ধ্বংসের দিকে? ডায়ার উল্ফের গল্পেও শুধু একটি প্রাণীর ফিরে আসা নয়, এটা বিজ্ঞানের, সাহসের আর আমাদের ভবিষ্যতের গল্প। আপনি কি মনে করেন? এই প্রযুক্তি কি আমাদের গর্বের নাকি ভয়ের? কমেন্টে জানান।